লর্ডস টেস্টে বাঙালি, এই কথা বললেই উঠে আসে সৌরভ গাঙ্গুলির নাম, যিনি তাঁর অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বাঙালির দাদাগিরি শুরু করেছিলেন মহারাজ। কিন্তু তাই কি, সৌরভ গাঙ্গুলির বহু আগে এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে টস করতে নেমেছিলেন আরেক বাঙালি, তিনি পঙ্কজ রায়। আজ অনেকেই, বিশেষ করে নতুন প্রজন্ম, তাকে ভুলে গেছে। কিন্তু 50-এর দশকে যখন মুম্বাই দিল্লি লবির দাপট ভারতীয় ক্রিকেটে চলছে, তখনই বাঙালিদের হয়ে প্রথম টেস্ট দলে সুযোগ করে নিলেন পঙ্কজ রায়। ভারতীয় ক্রিকেটে বাঙালিদের হয়ে লড়াইয়ের পতাকা তিনিই প্রথম তুলে ধরেছিলেন। সামান্য ভুল হলেই সমালোচনার জন্য কলম উঁচিয়ে বসে থাকা সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন মাঠে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বত্রাস ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে কিংস্টনে 150 রানের ইনিংস খেলেছেন সমালোচকদের ভাষায় ফাস্ট বল খেলতে না পারা এই বাঙালি। আসলে পঙ্কজ রায় যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াই সৌরভ গাঙ্গুলির হাত ঘুরে আজও বাঙালি ক্রিকেটাররা লড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অংশ হতে চেয়ে। আসুন এই ভিডিওতে জেনে নিন প্রথম আন্তর্জাতিক টেস্ট শতরানকারী বাঙালি ক্রিকেটার পঙ্কজ রায়ের জীবন কাহিনী। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সুনীল গাভাস্কারের আগে অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা ছিলেন পঙ্কজ রায়। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 100 রান করে ইতিহাসের নজির গড়ে তোলেন তিনি। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিনু মাকড়ের সঙ্গে ওপেনিং জুটিতে 413 রান তাকে স্মরণীয় করে রেখেছে। তিনি প্রথম বাঙালি ক্রিকেটার যিনি টেস্টে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছিলেন। 1928 সালের 31শে মে উত্তর কলকাতার কুমোরটুলিতে এক ধনী অভিজাত পরিবারে পঙ্কজ রায়ের জন্ম হয়। তাঁর পূর্বপুরুষরা ঢাকা বিক্রমপুরের ভাগ্যকুল গ্রামের জমিদার ছিলেন। তাঁরা এতটাই ধনী ছিলেন যে শোনা যায় একসময় পঙ্কজ রায়ের ঠাকুর দাদা প্রমথনাথ রায় নাকি নিজে ভারতীয় ব্যাংককে মোটা অঙ্কের টাকার ধার দিয়েছিলেন। তাঁর ছেলে প্রণব রায় ভারতের হয়ে 2টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর ভাইপো অম্বর রায়ও ভারতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন। ছোটবেলায় তিনি ক্রিকেট ও ফুটবল দুই খেলাতেই সমানভাবে দক্ষ ছিলেন। বিখ্যাত বাঙালি ফুটবলার চুনী গোস্বামীর মতে পঙ্কজ রায় ক্রিকেটের বদলে যদি ফুটবলকেও বেছে নিতেন, তাহলে সেখানেও তিনি চূড়ান্ত সাফল্য পেতে পারতেন। 1946-47 সালে রঞ্জি ট্রফির ম্যাচের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেট জগতে অভিষেক হয় পঙ্কজ রায়ের। ইডেন গার্ডেন্সে যুক্তপ্রদেশের বিপক্ষে প্রথম খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে বাংলার তখন 84 রানে 5 উইকেট পড়ে গেছে, কিন্তু পঙ্কজ রায় 112 রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন। তাঁর দক্ষতার কারণেই সেই ম্যাচে বাংলার দল 145 রানে জিতে যায়। অভিষেকের পরে পরেই তিনি 100 রানের রেকর্ড করেন এবং পরবর্তীকালে বেশ কিছু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ম্যাচে দক্ষতার পরিচয় রাখেন তিনি। বাংলার ক্রিকেট দলের হয়ে প্রথমে ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটের জগতে তাঁর হাতেখড়ি হয় এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচে তিনি মোট 33টি শতরান করেন। ভারতের স্বাধীনতার আশেপাশের সময় তখনও ডোমেস্টিক ক্রিকেটের প্রচলন ছিল বেশি, তাই 1946-47 সময় পর্বে মাত্র 2টি ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নিতে পেরেছিলেন পঙ্কজ রায়। এর পরের বছর কলকাতায় হোলকারের বিরুদ্ধে আরেকটি ম্যাচ খেলেন তিনি। 1948-49 সালে সেকালের অত্যন্ত শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে অপ্রতিরোধ্য 100 রান করার জন্য তিনি আজও সমানভাবে স্মরণীয় হয়ে আছেন। বেঙ্গল গভর্নর্স 11 দলের হয়ে সেই বছর খেলতে নামেন পঙ্কজ রায়। ওয়েস্ট ইন্ডিজের 255 রান ছিল। বাংলার দল তখন 8 উইকেট হারিয়ে মাত্র 144 রান করেছে। সেই সময় সূর্যরাম গিরিধারীর সঙ্গে নবম উইকেটে খেলতে নেমে একত্রে 173 রান করতে সক্ষম হন পঙ্কজ রায় এবং তিনি নিজে 101 রানে অপরাজিত থাকেন। প্রায়র জোন্স, জন গোডার্ট এবং ডেনিস অ্যাটকিনসন প্রমুখ বিখ্যাত বোলারদের প্রতিহত করেছিলেন পঙ্কজ রায়। তারপর কলকাতায় হোলকারের বিরুদ্ধে আবার একটি ম্যাচে 163 রান করে রেকর্ড গড়ায় বম্বে সফরে আসা এমসিসির বিরুদ্ধে সম্মিলিত বিশ্ববিদ্যালয়গুলির হয়ে খেলতে নামার সুযোগ পান পঙ্কজ রায়। এরপরেই
টেস্ট ক্রিকেটের জগতে পা রাখেন তিনি। সেই সময় মুস্তাক আলী, বিজয় বণিক, লালা অমরনাথ প্রমুখ বিখ্যাত ক্রিকেটারদের জমানা শেষের পথে। এই কিংবদন্তি খেলোয়াড়দের প্রতিস্থাপন করা এক প্রকার অসম্ভব ছিল। 1951-52 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দিল্লি টেস্টে তাঁর অভিষেক হয়। 1951 সালের 2রা নভেম্বর শুরু হওয়া টেস্টে প্রথম দিন ব্যাট না পেলেও দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র 12 রানে আউট হয়ে যান। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচেই করে ফেলেন জীবনের প্রথম টেস্ট শতরান। প্রথম বাঙালি হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির মালিক পঙ্কজ রায় সেই ম্যাচে 140 রান করেন। মাদ্রাজে সিরিজের শেষ টেস্ট ম্যাচেও আবার একটি শতরান করে নজির করেন পঙ্কজ। মাদ্রাজের ম্যাচে তিনি 111 রান করেছিলেন। আর এর ফলেই ভারতীয় ক্রিকেট দল প্রথম ইংল্যান্ডকে পরাজিত করে এবং প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভের শিরোপা অর্জন করে। তারপর থেকেই পঙ্কজ রায়কে দ্বিতীয় বিজয় মার্চেন্ট হিসেবে অভিহিত করা হয়। সেই আত্মবিশ্বাসে ভর করে 1952 সালে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সফরে তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হন। 7টি ইনিংসের মধ্যে তিনি 5টিতেই শূন্য করে আউট হন। তার মধ্যে 4টি পরপর ইনিংসে শূন্য করেন পঙ্কজ রায়। প্রশ্ন উঠতে শুরু করে তার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে। তবে 1953 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার নিজের দক্ষতা প্রদর্শন করেন তিনি। কিংস্টনের চূড়ান্ত টেস্টে 150 রান করেছিলেন পঙ্কজ রায়। বিজয় মঞ্জরেকরের সঙ্গে জুটি বেঁধে 237 রান করেন, যা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয়দের সব থেকে বড় জুটিগত রান। পরবর্তী 26 বছর ধরে এই নজির অটুট ছিল। 1956 সালে মাদ্রাজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পঙ্কজ রায় বিনু মাকড়ের সঙ্গে ওপেনিং জুটিতে রেকর্ড 413 রান করেছিলেন। এই রেকর্ড তার মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। 52 বছর পর 2008 সালে সাউথ আফ্রিকার নীল ম্যাকেঞ্জি এবং গ্রেম স্মিথ বাংলাদেশের বিপক্ষে 415 রান করে সেই রেকর্ড ভাঙেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি 173 রান করেন এবং বিনু মাকড় 200 রান করেছিলেন। অনেকে বলে থাকেন সেই ম্যাচে পঙ্কজ রায়ের 200 রান না করার পিছনে এক চক্রান্তই দায়ী ছিল। শোনা যায় মুম্বাইয়ের এক বিখ্যাত ক্রিকেটার খেলার মাঝে তাকে বার্তা পাঠান, হিট আউট, উই আর ডিক্লেয়ারিং সুন। এই বার্তা পেয়ে চালিয়ে খেলতে গিয়েই তিনি আউট হন। তবে তার আউট হওয়ার পরেও পলি উমরিগার 79 রান করেছিলেন। আবার এই ম্যাচের আগে থেকে দৃষ্টিশক্তির কিছু সমস্যা অনুভব করছিলেন তিনি এবং তাতে ক্রিকেট খেলতেও বেশ সমস্যা হচ্ছিল তাঁর। সেই সব বাধা উপেক্ষা করে মাদ্রাজের সেই ম্যাচে তাঁর দক্ষতা প্রদর্শন এক যোগ্য জবাব ছিল। চোখের অসুবিধার জন্য তাকে চশমা নিতে হয়। অনেকেই প্রশ্ন তোলেন যে এরপর আর তিনি ভালো খেলতে পারবেন কিনা, কিন্তু সকলকে ভুল প্রমাণ করেছিলেন তিনি। পাশাপাশি অনেকেই বলতেন তিনি নাকি ফাস্ট বোলিং খেলতে পারেন না। তারও জবাব তিনি মাঠে ব্যাট হাতেই দিয়েছিলেন 1958-59 সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের বিশ্ব ত্রাস ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে 334 রান করে। দিল্লি ও মুম্বাই লবির শাসনে ভারতীয় ক্রিকেট চলায় সেই সময় তার ব্যাটিং কৌশল বা পদ্ধতি নিয়ে অনেকে সমালোচনা করলেও তিনি নিয়মিত রান করে সেই সব সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ছিল ইংল্যান্ড সফর। এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক বোলিংয়ের বিরুদ্ধে পঙ্কজ রায়ের ব্যাটিং দক্ষতা দেখে আপামর ভারতবাসী ভেবেছিলেন যে ইংল্যান্ড সফরে তাঁকেই অধিনায়ক করা হবে। শোনা যায় ওই সময় টাকার হিসেবে পাউন্ডের দাম অনেক বেড়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের খরচ অনেকটাই বৃদ্ধি পায়, আর এই বর্ধিত খরচের সিংহভাগ বহন করতে সম্মত হন বরোদার তৎকালীন মহারাজ। তবে তার 2টি শর্ত ছিল। প্রথমত, তিনিই হবেন ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার এবং দ্বিতীয়ত বরোদার ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়কেই দলের অধিনায়ক পদে অধিষ্ঠিত করতে হবে। মাত্র 6-7টি টেস্ট ম্যাচ খেলা গায়কোয়াড় অধিনায়ক নির্বাচিত হলেও লর্ডসের ম্যাচের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে লর্ডস টেস্টে আর নামা হয় না তার ফলে সেই ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ পান সফরের সহ অধিনায়ক পঙ্কজ রায়।
একটি ম্যাচের জন্য হলেও তিনিই ছিলেন ভারতীয় দলের প্রথম বাঙালি অধিনায়ক। তবুও 1960-61 সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র 23 রান করার পরে তাকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেয়া হয়। তারপরে জাতীয় স্তরের খেলায় তিনি নিয়মিত ভালো রান করলেও তাকে আর সুযোগ দেয়া হয়নি। পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচটাই তাঁর ক্রিকেট জীবনের অন্তিম খেলা ছিল। 43টি টেস্টে তিনি মোট 2442 রান করেছিলেন এবং তার মধ্যে 5টি শতরানও ছিল। এছাড়া একটি উইকেটও তিনি পেয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 185 ম্যাচ খেলে 11,868 রান করেছিলেন, নিয়েছিলেন 21টি উইকেট। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান 173 ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান অপরাজিত 202। মূলত ডিফেন্সিভ খেলার ধরনেই অভ্যস্ত ছিলেন পঙ্কজ রায়, তবে সময় বিশেষে আক্রমণাত্মক ব্যাটিংও করেছেন তিনি। একাগ্রতা আর কঠোর সংকল্প ছিল তাঁর জীবনের একমাত্র ব্রত। তবে ক্রিকেট ছাড়াও আইএফএ দলের হয়ে বর্মার বিরুদ্ধে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কলকাতায় প্রথম ডিভিশন ফুটবল খেলা থেকে শুরু করে রাইফেল শুটিংয়ে সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান অর্জন করা এবং একজন ভালো সাঁতারু হিসেবেও তিনি ছিলেন সর্বজন বিদিত এক অলরাউন্ডার স্পোর্টসম্যান। অনেকেই বলেন ক্রিকেট না খেলে ফুটবল খেললেও তিনি একই রকম সুনাম অর্জন করতে পারতেন। পরবর্তীকালে তিনি জাতীয় নির্বাচক দলের সদস্য ছিলেন। 1975 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। 2000 সালে কলকাতার শেরিফ মনোনীত হন তিনি। 2016 সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে মরণোত্তর সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করে। 2001 সালের 4 ফেব্রুয়ারি 72 বছর বয়সে পঙ্কজ রায়ের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।